রামিসা ধর্ষণ ও হত্যায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি গ্রহণ হাইকোর্টে। বিশেষ বেঞ্চে নারী ও শিশু নির্যাতনের মামলার কার্যক্রম শুরু। চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম সীমান্তে ২০ জনকে পুশিং চেষ্টা প্রতিরোধ বিজিবির। ধরে নেয়া বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ। প্রস্তাবিত বরাদ্দে সম্ভাবনার দুয়ার খুলেছে স্বাস্থ্য খাতে। জনবল ব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সই হতে পারে আজ। খুলবে হরমুজ প্রণালী, প্রত্যাহার হবে মার্কিন নৌ অবরোধ। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 11টার খবরে শুনছিলেন সিলন ব্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জুই। হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হলো নারী ও শিশু নির্যাতনের চাঞ্চল্যকর মামলার কার্যক্রম। সকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল জানান, মাগুরার শিশু আসিয়া ও ঢাকার রামিসা ধর্ষণ ও হত্যা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চায় রাষ্ট্রপক্ষ। এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। নারী এবং শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত ডেথ রেফারেন্সগুলো, মৃত্যুদণ্ডের মামলাগুলো শুনানির জন্য মাননীয় প্রধান বিচারপতি যে বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন, সেই বেঞ্চের আজকে প্রথম কার্যদিবস। কার্যদিবসের শুরুতেই আজকে এই কোর্টে 20টি মামলা আছে, এরকম মামলা। তার মধ্যে 20 নম্বর যেটি, সেটা হচ্ছে মাগুরার আসিয়া হত্যা মামলা। আমি আদালতকে বলেছি যে আমাদের অবস্থান, রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিসের অবস্থান হচ্ছে আমাদের এই মামলার শুনানির প্রত্যেকটার জন্য আমরা প্রস্তুত। আমি আদালতকে বলেছি আমাদের ল অফিসার, আমি সহ যে আমরা যে বিশেষ টিম করেছি, এই মামলা শুনানির জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের পক্ষ থেকে কোনো মামলায় মুলতবি গ্রহণ করা হবে না। দর্শকের বিষয় নিয়ে ব্রিফিং করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের, যেটাকে আমরা মৃত্যুদণ্ডের রেফারেন্স বলি, এবং তৎসংক্রান্ত আপিল, অন্যান্য বিবিধ মামলা সমস্ত কিছু নিষ্পত্তির জন্য, জেল আপিল নিষ্পত্তির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন। সেই বিশেষ বেঞ্চটি আজকে থেকে কার্যকর হয়েছে। মাননীয় বিচারপতি জনাব ভীষ্মদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি জনাব রাশেদুজ্জামান রাজা। আজকে এই মামলাটি 20টি এই মামলায়, এই জাতীয় মামলা তালিকাভুক্ত ছিল। তার মধ্যে 20 নম্বর যেটি আইটেম, সেটি হচ্ছে মাগুরার আলোচিত আসিয়া হত্যা মামলা থেকে উদ্ভূত রেফারেন্স। আমি আদালতকে গিয়ে আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। মামলা, যতগুলো মামলা আছে, আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল অফিসে আমার নেতৃত্বে আমরা এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। টিমের 3জন সদস্য, 4জন সদস্য এখানে দেখছেন, আছে এখানে ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার ওসমান চৌধুরী, দেওয়ান হুমায়ুন কবির রিপন এবং মিস্টার আপেল মাহমুদ। তো আমরা আজকে যেহেতু ওই বেঞ্চ প্রথমেই যখন দিনের কার্যসূচিতে সকাল 10:30টার সময় আমি আদালতকে গিয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি। কিন্তু যেহেতু 20 নম্বর আইটেমটি আসিয়ার মামলা, আমি আদালতকে বলেছি যে এই মামলাটি এবং এই ঘটনাটি বাংলাদেশের মানুষকে এত বেশি নাড়া দিয়েছিল, মানুষ প্রত্যাশা করে দ্রুততার সঙ্গে এই মামলাগুলোর আপিল নিষ্পত্তি হোক। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা যে আমাদের রায় হয়, কিন্তু রায়ের কার্যকারিতা কেউ দেখতে পায় না, কার্যকর হয় না। সেইটি বিবেচনায় নিয়ে আমি আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি, আসিয়ার মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। আদালত বলেছেন যে প্রথম থেকে যে মামলাগুলো, সেগুলো কিন্তু 2019 সালের মামলা। তো তারা এতদিন পর্যন্ত মৃত্যুদণ্ডের কাস্টে আছে, তাদেরও প্রায়োরিটি, অগ্রাধিকার দিতে হবে। আমি সেটা বলেছি, অবশ্যই তাদের অগ্রাধিকার পাবে। তবে কথাও বলেছি যে দেখেন, কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি, তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। অন্তত মানুষ, অপরাধীরা একই ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখে। সেই বিবেচনায় আদালতকে বলেছি, আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখব। এবং সেই কোর্টে মামলা শুনানির জন্য আমাদের যে লিগ্যাল টিম,
সেই টিম সেখানে ডিপ্লয়েড আছে এবং তারা প্রথম থেকে মামলা শুনানি করার জন্য 20 পর্যন্ত যে আসিয়া পর্যন্ত প্রত্যেকটি মামলা শুনানি করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। আমাদের আজকে জানেন যে রামিসা অতি সাম্প্রতিক যে ঘটনা, রামিসা হত্যা মামলার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি, তারা আইন অনুযায়ী তারা জেল আপিল করেছেন, অর্থাৎ কারাগারের রক্ষকের কারা তত্ত্বাবধায়কের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তারা আপিল দায়ের করেছেন, যেটাকে আমরা জেল আপিল বলি। সেটি ভিন্ন একটি বেঞ্চে মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আলী এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, এই বেঞ্চে এটি আজকে তালিকাভুক্ত ছিল আজকে 35 এবং 36 নম্বর আইটেম হিসেবে। আমি 34 এবং 35 নম্বর আইটেম হিসেবে ছিল। রাষ্ট্রের পক্ষে এই মামলাতে আমি ছিলাম এবং সেখানে আদালত এই দুটি মামলা অ্যাডমিট করেছে। অ্যাডমিট বলতে জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র অনুমোদন করেছেন এবং আমি আদালতকেও বিনয়ের সঙ্গে বলেছি যে রামিসা হত্যা মামলার পেপার বুক তৈরি করে মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির যে প্রস্তুতি, সেটি সম্পন্ন দ্রুততর হবে যদি আজকের মধ্যেই আপনারা এই আদেশটি যদি স্বাক্ষর করে যদি সংশ্লিষ্ট সেকশনে পাঠিয়ে দেন। তা আদালত বলেছেন যে আজকেই দুপুরের মধ্যে তারা এই আদেশটি, অর্থাৎ তাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সামগ্রিকভাবে আমরা রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের দায়িত্ব এবং বর্তমান রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালনকারী সরকারও সুবিচার সুনিশ্চিত করতে চাই, প্রকৃত অপরাধীর বিচার করতে চাই এবং যাতে সমাজে কোনো মানুষ যেন অপরাধ করে পার না পায় সেটা দেখতে চাই এবং যে কোনো রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হোক সেটাও চাই। তো আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের অবস্থানটা আমরা দায়িত্ব পালন করে থাকি অ্যাটর্নি জেনারেল অফিস এবং আমরা আমাদের সেই দায়িত্ব পালন করছি। আশা করছি এই কারণে যে কারণ তারও তো একটা আইনগত অধিকার আছে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারও তো আপিল করার অধিকার আছে, তিনি তো জেল কর্তৃপক্ষের মাধ্যমে সে আপিলটি করেছেন, সুতরাং তার আপিলটা মঞ্জুর হয়েছে এবং সেই আপিলটা মৃত্যুদণ্ডের যে রেফারেন্স তার সঙ্গে একসঙ্গে শুনানি হবে। না, সেটা হয়নি, কারণ আপনাকে এটা মনে রাখতে হবে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির কিন্তু 7 দিন সময় আছে জেল আপিলটি করার। তো তারা সেই জেল আপিলটি 7 দিন পর্যন্ত তাদের তো সেই আইনি বাধ্যবাধকতার যে সময়, সে সময়টুকু তাদেরকে তো দিতে হবে। আসলে আমি জেল আপিলে মূল দণ্ডপ্রাপ্ত আসামি সে আপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে যে আমি আর্থিকভাবে অসচ্ছল, আমি অটোরিকশা গ্যারেজে মিস্ত্রির কাজ করতাম, আমি নিয়মিত ইয়াবা মাদকাসক্ত ছিলাম, আমি মাদকাসক্ত নেশাগ্রস্ত হওয়ার কারণে পরিবারে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ইতিপূর্বে আমি কোনো অপরাধে জড়িত ছিলাম না। পত্র মামলার ভিকটিমের সাথে যে ঘটনা ঘটেছে তা মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় হয়েছে। আমার আর্থিক অভাব, পারিবারিক অশান্তি, মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হওয়ার কারণে ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। শিশু আসিয়া ও রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চায় রাষ্ট্রপক্ষ, সেই বিষয় নিয়ে ব্রিফ করছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। পরবর্তী সংবাদ, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে 11 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা বিজিবির বাধায় প্রতিহত হয়েছে। পরে তাদের ফিরিয়ে নিয়ে ভারত সীমান্তের কাছাকাছি রেখেছে বিএসএফ। জানা যায় ভোর রাতে 76-77 পিলার দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি তাদের প্রতিহত করে। পরে তাদেরকে ভারত সীমান্তের কাছাকাছি নিয়ে যায় বিএসএফ। এদের মধ্যে 8 জন পুরুষ ও 3 জন নারী। একই সীমান্তের 76 নম্বর পিলারের কাছ থেকে ধরে নেওয়া বাংলাদেশি যুবককে এখনও ফেরত দেয়নি বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রাম সীমান্তের 2টি পয়েন্ট দিয়ে 9 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
দর্শক, সীমান্ত পরিস্থিতির আরো বিস্তারিত খবরাখবর জানাতে কুষ্টিয়া এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব কুষ্টিয়াতে, দেখতে পাচ্ছি শরীফ বিশ্বাস যুক্ত হয়েছেন। শরীফ, এখন ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? বিজিবি এই যে প্রতিহত করছে, কিভাবে তারা করছে? আর একজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ, তো সেই বিষয় নিয়ে কোনো রকম বৈঠক বা কোনো কিছু হয়েছে কিনা, কি হয়েছে জানাবেন বিস্তারিত। হ্যাঁ জয়ী, গত শুক্রবার আমরা জানি কুষ্টিয়া দৌলতপুরের প্রাকপুর সীমান্তে যে 12 জনকে বিএসএফ পুশ ইন করেছিল তাদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তারা বিশেষ করে যে 12 জন রয়েছে তাদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশু রয়েছে। এবং গতকাল এই বিষয়ে প্রাকপুর সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আসলে তাদের সর্বশেষ পরিস্থিতি কি বা তারা কোথায় যাবে। যদিও বিএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছিল যে যাদেরকে পুশিনের কথা বলা হচ্ছে বিএসএফ কর্তৃক তারা আসলেই ভারতীয় নাগরিক না, অর্থাৎ পুশিনের বিষয়টা একেবারেই অযৌক্তিক, এই বিষয়টা ঠিক না। আমরা এখন রয়েছি সেই শূন্য রেখার ঠিক পাশে। কিছুক্ষণ আগে ওই 12 জন পুশিনের শিকার, ওই 12 জনের কাছ থেকে এসেছেন, মাত্রই আসলেন। আপনারা তো ওখানে গিয়েছিলেন, কি অবস্থা সর্বশেষ তাদের একটু যদি বলেন। ওরা বসে আছে, শুয়ে আছে, করুণ অবস্থায় বাবু আছে। এই তো দেখলাম, দেখে চলে আসলাম। বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন আমরা জানি, যে বাচ্চা টাচ্চা অসুস্থ হয়ে আছে, কিন্তু ওরা ওষুধ পানি হয়তো কোথায় পাচ্ছে কি পাচ্ছে না সেটা তো বুঝতে পারছি না। আসলে কিছুক্ষণ আগে এই কৃষক, সীমান্ত এলাকার অর্থাৎ প্রাকপুরের কৃষক, তিনি জানাচ্ছিলেন যে তারা একেবারেই অসুস্থ, বেশ কয়েকজন শিশু অসুস্থ রয়েছেন। আর কিছুক্ষণ আগে বিজিবি কুষ্টিয়া 47 ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা জানাচ্ছিলেন দুই দেশের শীর্ষ পর্যায়ে, দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে বিষয়ে অবহিত করা হয়েছে এবং দ্রুত এই বিষয়টি, অর্থাৎ এই 12 জনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তারা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, তৌহিদুর রহমানকে দেখতে পাচ্ছি যশোর থেকে যুক্ত হয়েছেন। যশোর থেকে কি খবর আছে এই বিষয় নিয়ে, তৌহিদ? জয়ী, যশোরের কথা যদি বলি, যশোরের কিন্তু একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারতের সাথে সীমান্ত রয়েছে। এই মুহূর্তের বিবেচনায় সীমান্তে উত্তেজনা নেই, অর্থাৎ জুন মাসের প্রথম দিনেই বিএসএফ কয়েক গাড়ি লোক সীমান্তে জড়ো করেছিল, যাদের কিছু লোককে ঠেলেও পাঠিয়েছিল সীমান্তের যে সার্চ লাইট সেটা বন্ধ করে গেট খুলে। সেটা বিজিবির প্রচেষ্টায়, 3 দিনের প্রচেষ্টায় সেই বিএসএফ এর যে ঠেলে পাঠানোর যে চেষ্টা সেটা প্রতিহত করে। অর্থাৎ 3 জুন সকালে, অর্থাৎ 3 দিন সীমান্তের শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করেছে, আমরা দেখেছি, সীমান্তর মানুষও দেখেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ বিজিবির মধ্যে কিছুটা উত্তেজনাও দেখা দিয়েছিল। সীমান্তের যে সীমান্ত দিয়ে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল সেখানে 60 ফুট অন্তর বাংকার খুলে বিজিবি টহল রেখেছিল এবং শক্তিও বৃদ্ধি করেছিল। অপর পাশে বিএসএফ চেষ্টাটাও ছিল, কিন্তু বিজিবির চৌকস এবং সাহসিকতার কারণে সেটা হয়ে ওঠেনি। এরপর থেকে আস্তে আস্তে সীমান্তের উত্তেজনাটি কমেছে। এই এখন পর্যন্ত নতুন করে আর কোনো উত্তেজনার খবর যশোর সীমান্ত এলাকায় নেই। তবে সীমান্তবর্তী যে মানুষের মধ্যে, তাদের মধ্যে কিন্তু একটা ভীতি রয়ে গেছে। তারা চান সব সময়ের জন্য শান্তিপূর্ণ একটি পরিবেশ। জয়। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া এবং যশোর থেকে আমরা জানছিলাম সীমান্ত পরিস্থিতির সবশেষ খবরাখবর। রাজস্ব আয়ের তুলনায় ব্যয় দ্রুত বাড়তে থাকায় সরকারের ঋণ নির্ভরতা ক্রমেই বাড়ছে। অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদী প্রক্ষেপণ অনুযায়ী আগামী 3 বছরে সরকারের মোট ঋণ প্রায় 34 লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ ও সুদ পরিশোধের বাড়তি চাপ উন্নয়ন ব্যয় সংকুচিত করার পাশাপাশি সরকারি খাতের বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও প্রভাব ফেলতে পারে। দেলোয়ার দোলনের রিপোর্ট। আয় ব্যয়ের মধ্যে ভারসাম্যের উপর অনেকাংশেই নির্ভর করে দেশের অর্থনীতির স্থিতিশীলতা ও অগ্রগতি। সাম্প্রতিক বছরগুলোতে সরকারের আয় যতটা বাড়ছে, ব্যয় বাড়ছে তার বেশি। এতে ব্যয় মেটাতে দেশি বিদেশি ঋণের নির্ভর করতে হয় সরকারকে। ধারাবাহিক ব্যয়ের অংশ হিসেবে আগামী 3 বছরে ঋণ আরও বাড়বে। ঋণ পরিশোধের চাপে বেসরকারি খাতে কমবে বিনিয়োগের প্রাপ্যতা, বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ। 2026-27 অর্থ বছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে 26,33,100 কোটি টাকায়। পরের অর্থ বছরে যা আরও বেড়ে হবে 29,56,700 কোটিতে। 3 বছর পর 2028-29 অর্থ বছরে সরকারের মোট ঋণের স্থিতি হবে প্রায় 34 লাখ কোটি। বিশাল ঋণের বোঝায় অভ্যন্তরীণ উৎসের অবদান থাকবে
18,80,000 কোটি টাকা আর বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে 14,97,600 কোটি টাকায়। যে পরিমাণ রাজস্ব আদায়ের কথা বলা হয় সরকারের, সেই রাজস্ব আদায় তো করা যায় না, তো তখন সরকারের বাজেটকে কাটছাট করতে হয়। বিদেশি ঋণ পাওয়া যাচ্ছে না, রেভিনিউ মোবিলাইজেশন যদি বাড়ানো যেত তাইলে এটা অর্থায়ন করা যেত, ঘাটতি কমতো। ব্যয় যদি সংকোচন করতে না পারেন তাহলে আরেকটা অল্টারনেটিভ থাকে, সেটা হলো যেই রিজার্ভ আছে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেইটার উপর হাত দেওয়া। ঋণের সাথে পাল্লা দিয়ে বাড়বে আসল ও ঋণ পরিশোধের চাপ। নতুন অর্থ বছরে সুদ বাবদ পরিশোধ করতে হবে 1,27,500 কোটি টাকা। 2 বছরের ব্যবধানে 2028-29 অর্থ বছরে এই ব্যয় বেড়ে দাঁড়াবে 1,62,700 কোটিতে। বাজেটের একটি বড় অংশই ঋণের মাসুল গুণে সংকুচিত হবে উন্নয়নমূলক কর্মকাণ্ড। নজরদারি প্রতিষ্ঠানগুলোকে যদি ঠিকভাবে কাজ না করতে দেই, যদি আমরা রাজনৈতিকভাবে ন্যূনতম জবাবদিহিতা সৃষ্টি না করতে পারি, তাহলে বাজেট বাস্তবায়নও প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তো রিজার্ভ আছে, বাংলাদেশ ব্যাংক থেকে ওই ডলারগুলো নিয়ে বাজেটকে অর্থায়ন করা, কিন্তু সেইটা তো আমার ওই বিপদ মোকাবেলার জন্য এইটা একটা অস্ত্র। সরকারের এই ঋণ বৃদ্ধির মূল কারণ রাজস্ব আয়ের ধীরগতি। গেল 5 অর্থ বছরে রাজস্ব আয় মাত্র 35% বাড়লেও ঋণ বেড়েছে 42%। নতুন অর্থ বছরে 9,38,000 কোটি টাকার এই বিশাল বাজেটের মধ্যে সরকারের পরিচালন ব্যয় 6,05,000 কোটি টাকার বেশি। এখন দেখার বিষয় এনবিআর রাজস্ব আহরণে কতটা তৎপর। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। আকার বাড়িয়ে জনগণের বাহবা নেয়ার চেয়ে বাজেটের বাস্তবায়ন করা জরুরি। পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার PTERC আলোচনায় বক্তারা বলেন, মনোযোগ বাড়াতে হবে বিনিয়োগ ও কর্মসংস্থানে, জোর নজর দিতে হবে ঋণ ব্যবস্থাপনা ও ভূ রাজনৈতিক পরিস্থিতির দিকেও। প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট অর্থমন্ত্রীকে সামাল দিতে হবে দেশ ও দেশের বাইরে থেকে আসা নানা নিয়ামককে। মোটা দাগে মূল্যস্ফীতি, রাজস্ব, বিনিয়োগ ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা প্রস্তুত সরকার? বাজেট উপস্থাপনের পর থেকে তা নিয়ে চলছে বিশ্লেষণ। প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আয়ের বিপরীতে 6 লাখ কোটি টাকার পরিচালন ব্যয় তৈরি করতে পারে ঝুঁকি। রয়েছে কর জিডিপি অনুপাত, সরকারি ঋণ, খাতভিত্তিক লক্ষ্যমাত্রা পূরণের চাপ। তাই বাহবা না কুড়িয়ে বাস্তবায়নের মনোযোগ দেওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। রাজস্ব বৃদ্ধির জন্য কার্যকর দিক নির্দেশনার ঘাটতি পূরণে সচেষ্ট থাকার পরামর্শ তাদের। এনবিআর বা রাজস্ব থেকে যে রাজস্ব আয় চাচ্ছি, এ দুটো কিন্তু একেবারে সমান সমান। অর্থাৎ যদি এটা বাস্তবায়ন হয়ও, তাও আমি কিন্তু ওই উন্নয়ন খাতে টাকা দেওয়ার মতন টাকা আমার থাকবে না। সেমিনারে বক্তারা জোর দেন বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেয়ার। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর কমানোর সিদ্ধান্তকে সঠিকভাবে প্রয়োগের কথা উঠে আসে আলোচনায়। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মূল্যস্ফীতিটাকে যদি কন্ট্রোল করতে পারে, তাহলে বাকি জিনিসগুলো অনেক কিছুই সহজ হয়ে যাবে। পলিসি আর ওই বাস্তবায়নকে আলাদা করার উদ্দেশ্যই হচ্ছে যে পলিসিগুলো তৈরি হবে একটা পৃথক জায়গায়, ওই বাস্তবায়নকারীর দ্বারা না। কারণ সে চাইলে তো যখন তখন সুযোগ পাবে আর একটা করে এসআরও জারি করে ওটা চেঞ্জ করতে থাকবে। বাজেটের সফলতা বাস্তবায়নের উপর নির্ভর করছে বলেও জানানো হয় সেমিনারে। আমার এই স্বাবলম্বী না হলে মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।